গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস। আমি তোমাদের প্রিভিয়াস ক্লাসে বলছিলাম যে আমাদের নেক্সট ক্লাসটা আমরা ফ্লোচার্টের উপর একটু আলোচনা করব। যদিও আমি ফ্লোচার্ট নিয়ে আলোচনা করছি এর আগেও, তারপরেও আমি বলছিলাম যে ফ্লোচার্টটা আমরা আরেকটু একটু ক্লিয়ার করার চেষ্টা করব। সো আমাদের প্রিভিয়াস ক্লাসটা ছিল আমরা কম্প্রিহেনশন ফার্স্ট পেপারে আলোচনা করছিলাম যে এমসিকিউ এবং অ্যানসারিং কোয়েশ্চেন নিয়ে। আমি কিছু মানুষের হোমওয়ার্ক পাইছি, অনেকেরই হোমওয়ার্ক পাই নাই। তোমাদের হোমওয়ার্ক কিন্তু বেশি করে করার জন্য আমরা বারবার রিকোয়েস্ট করতেছি তোমাদেরকে, এটা একটু মাথায় রাখতে হবে। সো আজকের টপিকটা হলো ফ্লোচার্ট। ঠিক আছে, ফ্লোচার্টে দেখো 10 মার্কস থাকে। এটা আসলে খুব ইজিলি 10 মার্কসটা পাওয়া সম্ভব যদি আমরা কিছু ক্রাইটেরিয়া ফলো করি, তাহলেই আমরা খুব ইজিলি ফ্লোচার্টে ফুল মার্কস পেতে পারি। ফ্লোচার্টের জন্য এটা আমাদের 2 নাম্বার কোয়েশ্চেনে আসে ফার্স্ট পেপারে। একটা পেসিস দেয়া থাকে, সেই পেসিস থেকে আমাদেরকে 5টা গড় ফিল আপ করতে হয়, অর্থাৎ একটার অ্যান্সার তারা দিয়ে দেয় এবং বাকি 5টা আমাদেরকে ফিল আপ করতে হয়। অর্থাৎ প্রত্যেকটার জন্য 2 মার্কস থাকে। অর্থাৎ তোমার যদি 2টা হয় তাহলে তুমি 2টার জন্য 4 মার্কস পাবা, বাকি 3টা না হলে তোমার 6 মার্কস কাটা যাবে। অর্থাৎ প্রত্যেকটার জন্য তুমি 2 মার্কস পাচ্ছ। সো এটাতে একটু যদি আমরা কিছু টেকনিক্স ফলো করি তাহলে আমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারি। ঠিক আছে, সো আমাদেরকে আমি কিছু জিনিস এই জায়গায় লিখছি, দেখো এই জিনিসগুলো আমাদেরকে আসলে ফ্লোচার্টটা করার সময় একটু ভালো করে খেয়াল রাখতে হবে যখন আমরা ফ্লোচার্টের অ্যান্সার করতে যাব। ঠিক আছে, আচ্ছা খেয়াল করে দেখো যে থিংস উই নিড টু ফলো টু রাইট এ ফ্লোচার্ট। অর্থাৎ প্রথমেই আমাদেরকে যে জিনিসটা করতে হবে যে উপরে এই যে দেখো আমি নিচে লিখছি, যেমন একটা ফ্লোচার্টে প্যাসেজের আগে একটা কোয়েশ্চেন দেয়া থাকে, তোমাকে কি করতে হবে। সো তোমার যে মেইন কাজটা হবে প্রথমেই সেটা হলো রিড দ্য কোয়েশ্চেন ভেরি কেয়ারফুলি। তোমাকে প্রথমে পুরো কোয়েশ্চেনটা খুব কেয়ারফুলি পড়তে হবে, মানে কোয়েশ্চেনের মধ্যে কোন জিনিসটা চাচ্ছে তারা সেটা আমাকে খুব ভালো করে পড়তে হবে। এরপরে হলো দেখো রিড রিড দ্য টেক্সট থরলি, অর্থাৎ পুরো টেক্সটটা খুব ভালো করে পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা পড়বো, খুব ভালো করে পড়বো পুরো চ্যাপ্টারটা বা পুরো প্যাসেজটা, যেটাই হোক যেটা দেয়া থাকবে পুরোটা আমাদেরকে পড়তে হবে। এরপরে যেটা করতে হবে দেখো উই শুড ট্রাই টু লোকেট দ্য গিভেন অ্যান্সার ফ্রম দ্য প্যাসেজ। অর্থাৎ একটা অ্যান্সার, যেমন ধরো আমি যদি একটা এই জায়গায় অপশন দেখাই, এই একটা অ্যান্সার তোমাদের হয়তো দেয়া থাকবে। যেমন ধরো আম, পরীক্ষাতে প্রত্যেকটা ক্ষেত্রে এইরকম একটা অ্যান্সার দেয়া থাকে, মনে করো এই অ্যান্সারটা দেয়া ছিল। ঠিক আছে, আমাদেরকে কি করতে হবে, গিভেন অ্যান্সারটা কোন জায়গায় আছে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। সেই ক্ষেত্রে আমরা খুব ইজিলি বাকিগুলো বের করে ফেলতে পারবো। ঠিক আছে, আচ্ছা তারপরে যে জিনিসটা করতে হবে দেখো নিড টু রাইট দ্য অ্যান্সার্স ক্রোনোলজিক্যালি। আমরা যে জিনিসটা করি ফ্লোচার্টের অ্যান্সার গুলা ক্রোনোলজিক্যালি আসে, অর্থাৎ একটার পরে আরেকটা আসে অটোমেটিক্যালি। পিছন দিক থেকে আমরা ফ্লোচার্টের অ্যান্সার গুলা পাই না, যে জায়গায় পাই তার পরের থেকেই পাই। তবে মাঝে মাঝে রেয়ার কেস হইতে পারে, যদি তুমি মনে করো 4টা পাইছো, দেখা গেছে যে আহ মনে করো কোনোভাবে ওই যে জায়গায় তারা অ্যান্সার লিখছিল এর আগে হয়তো একটা অ্যান্সার ছিল, সেটা হইতে পারে, বাট মোস্ট অফ দ্য টাইম এগুলা ক্রোনোলজিক্যালি আসে। সো অ্যান্সার গুলো আমাদেরকে ক্রোনোলজিক্যালি লিখতে হবে। এরপরে হলো ফলো দ্য প্যাটার্ন অফ দ্য গিভেন অ্যান্সার। এখন আমাদেরকে যে গিভেন অ্যান্সারটা দেয়া থাকবে, অর্থাৎ যে অ্যান্সারটা তারা দিয়ে দিবে সেটাকে আমরা ফলো করব। অনেকে এই জায়গায় বলি যে স্যার আমরা কি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করব কিনা। যদি দেখো প্রথমটা তারা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করছে, তুমি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে পারো। তবে এইগুলা যেহেতু একটা সম্পূর্ণ সেন্টেন্স না, সেই কারণে আমরা এই এইগুলা লিখার পরে কোনো ফুল স্টপ দিব না, এরকমই রেখে দিব, কারণ এগুলা কিন্তু আমরা একটা ফ্রেজ বলতে পারি। দেখো এটা কিন্তু পুরো সেন্টেন্স না। সো যেহেতু এটা পুরো সেন্টেন্স না, তাইলে আমরা ফুল স্টপ ইউজ করার দরকার নাই। আর ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করব কিনা আমরা স্মল লেটার দিয়ে শুরু করবো সেটা আমাদেরকে ইন্ডিকেট করে দিবেই তারা, যে অ্যান্সারটা আমাদেরকে দিবে একটা অ্যান্সার আমাদের জন্য দেয়া থাকবে। ঠিক আছে, আচ্ছা পরে দেখো যে জিনিসটা করতে হবে, বাট ইউ উই ক্যান অলসো রাইট অ্যান্সার্স ডিফারেন্টলি কিপিং দ্য মিনিং কারেক্ট। আমরা তাদের প্যাটার্নটা ফলো করতে পারি, অথবা আমরা যদি মিনিংটা কারেক্ট রাখতে পারি আমরা আমাদের মতো করেও, তাদের প্যাটার্নটা ফলো না করেও, অর্থাৎ তারা যে অ্যান্সারটা দিবে সেটা ফলো না করেও আমরা কিন্তু অ্যান্সার করতে পারি।
আমরা 4টা টাইপস ফলো করি মোটামুটি এই ফ্লো চার্টটাকে অ্যান্সার করতে হলে। যেমন প্রথমে হলে একটা থাকে যেমন ভার্ব প্লাস আইএনজি, পার্টিসিপলের মতো যেটা কাজ করে, ভার্ব প্লাস আইএনজি দিয়েও হয়, আবার টু প্লাস ভার্ব দিয়েও হয়, এরপরে নাউন ফ্রেজ হয়, আর 4 নাম্বার হলো অমিটিং দ্য সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টকে বাদ দিয়ে, সাবজেক্ট না লিখেও আমরা সাবজেক্টকে বাদ দিয়ে আমরা ফ্লোচার্টের অ্যান্সারটা করতে পারি, সাবজেক্টটা লেখা লাগে না। সো বেসিক্যালি এই দুই তিনটাই বা এই 4টাই বেশি ফলো করা হয় ফ্লোচার্টে। তারপরে অন্যান্য আরো কিছু থাকতে পারে, তবে বেসিক্যালি বা মেইনলি যদি আমরা বলি এইগুলাই আসে, বা প্লাস আইএনজি, তারপরে ধরো তোমার টু প্লাস ভার্ব, তারপরে ধরো এইরকমই যা আছে, মানে নাউন ফ্রেজ দিয়ে অথবা অমিটিং দ্য সাবজেক্ট দিয়ে। এখন এই জায়গায় কিছু জিনিস আছে যেগুলা দেখো, এই জিনিসটা আরেকবার একটু আমরা ফলো করব, যে আমরা অ্যান্সারটা করতে পারি ভার্ব প্লাস আইএনজি, আমরা অ্যান্সার করতে পারি টু প্লাস ভার্ব, আমরা অ্যান্সার করতে পারি নাউন ফ্রেজ, অথবা আমরা অ্যান্সার করতে পারি অমিটিং দ্য সাবজেক্ট, ওটা সাবজেক্টকে বাদ দিয়ে। আহ, কারণ এইগুলা কিন্তু ফ্লোচার্টের অ্যান্সার গুলা কিন্তু ফ্রেজ আকারেই লেখা হয়, এটা পরিপূর্ণ সেন্টেন্স লেখা হয় না। সো ফ্রেজ আমাদের ধারণা আছে যে কম্বিনেশন অফ ওয়ার্ডস কে আমরা ফ্রেজ বলি। সো কয়েকটা ওয়ার্ড মিলে একটা মিনিং প্রকাশ করতেছে, বাট এটা একটা সম্পূর্ণ সেন্টেন্সের কাজ করতেছে না, এই কারণে আমরা পিছনে ফুল স্টপও লিখতেছি না। আর প্রথমটা আমরা ক্যাপিটাল লেটারে লিখতেছি, কারণ তারা যেহেতু অ্যান্সারটা প্রথমটা ক্যাপিটালে দিছে, আমরা বাকিগুলোও ক্যাপিটালে অ্যান্সার করব। এবং অ্যান্সার করার সিস্টেমটা দেখো, যদিও কোয়েশ্চনে দেয়া থাকে পাশাপাশি গড়গুলা, বাট আমরা আমাদের সুবিধার্থে লেখাটা আমরা নিচে নিচে গড়গুলা লিখবো, এইরকম করে অ্যান্সার করব। তো নিচে নিচে গড়টা লিখলে আমাদের লেখাটা সুন্দর হবে, খাতার মধ্যে এটা খুব সুন্দর দেখাবে। আর পাশাপাশি করলে সেটা আসলে তুমি ওই সবগুলা গড় একটা লাইনে তুমি জায়গাও করতে পারবা না। সো এই ক্ষেত্রে আমরা উপর থেকে নিচের দিকে লেখাটা ভালো এরকম এরো চিহ্ন দিয়ে দিয়ে উপর থেকে নিচে আমরা করে ফেলবো অ্যান্সার গুলা। তাহলে আমরা এই জিনিসগুলো যদি আরেকবার ভিডিওটা একটু ভালো করে আরেকবার দেখবা, আমি যে কথাগুলো বলছি এগুলো একটু বোঝার চেষ্টা করবা, আশা করি সেটা তোমাদেরকে হেল্প করবে ফ্লোচার্টটাতে ভালো অ্যান্সার করার জন্য বা ফ্লোচার্টে ভালো মার্কস পাওয়ার জন্য। ঠিক আছে, সো আমরা একটা প্র্যাকটিস একটু করি। আমাদেরকে কি করতে হয় দেখো, প্রথমে তুমি কোয়েশ্চনটা, কেন আমরা বলি কোয়েশ্চনটা খুব ভালো করে পড়তে হবে, কারণটা হলো দেখো, read the following text and make a flowchart showing role and activities of গাজীপীর। একজন বিখ্যাত ব্যক্তি আছে যার নাম হলো গাজীপীর, তার দেখো দুইটা জিনিস চাইছে তারা এই জায়গার মধ্যে, a flowchart showing role and activities, ভূমিকা এবং তার কাজকর্ম গাজীপীরের, এটা নিয়ে আমাদেরকে লিখতে হবে। সো আমরা প্রথমে কি করব, টেক্সটটা একটু ভালো করে পড়বো। According to some myths and legends, Gazipir was a Muslim saint who is said to have spread Islam in the parts of Bengal close to the Sundarbans। অর্থাৎ গাজীপীরকে আমরা যদি মিথস বলতে পৌরাণিক কাহিনী বা এই জিনিসগুলো নিয়ে যদি আমরা একটু স্টাডি করি, তাহলে দেখতে পাই যে গাজীপীর ছিলেন একজন মুসলিম ধার্মিক ব্যক্তি, যিনি ইসলামটাকে প্রচার করেছিলেন সুন্দরবনের পাশাপাশি যে বাঙালি মানুষরা থাকতো তাদের কাছে। He was credited with many miracles. Miracles মানে হলো অলৌকিক শক্তি, তার কাছে অনেক অলৌকিক শক্তি ছিল বা তিনি অনেক অলৌকিক কাজ করতে পারতেন। ফর এক্সাম্পল, একটা উদাহরণস্বরূপ আমরা কি বলতে পারি, হি কুড সাপোজলি calm dangerous animals and make them docile। অর্থাৎ মারাত্মক যে প্রাণী আছে, বিভিন্ন ধরনের ডেঞ্জারাস প্রাণী, ওইগুলোকে তিনি কি করতে পারতেন, শান্ত করে ফেলতে পারতেন এবং তাদেরকে তিনি বশীভূত করতে পারতেন, তার সেই ক্যাপাবিলিটি ছিল। He is usually depicted in pets or skull paintings। এইগুলোকে এক ধরনের পেন্টিংস বলা হয়। তাকে তার ছবি সহ তাকে ডেপিক্ট করা হইতো বিভিন্ন ধরনের পেটসে অথবা স্ক্রল পেন্টিংসে। রাইডিং এ ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার, এ স্নেক ইন হিজ হ্যান্ড বাট ইন নো অ্যাপারেন্ট ডেঞ্জার। অর্থাৎ তিনি একটা টাইগারের উপরে বসে আছে, তারপরে তার হাতে একটা সাপ, বাট ইন নো অ্যাপারেন্ট ডেঞ্জার, কিন্তু দেখেও তাকে খুব একটা ডেঞ্জারাস মনে হইতেছে না। এরকম পেন্টিং এর মধ্যেও তাকে ডেপিক্ট করা হয়েছে, যারা স্ক্রল পেন্টিং করে তারা সেটা ডেপিক্ট করছে তাকে। অ্যাকর্ডিং টু সাম স্টোরিজ, আমাদেরকে মনে রাখতে হবে এটা কিন্তু তার রোল এবং অ্যাক্টিভিটিস, অর্থাৎ গাজী পীরের, সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এখন আমরা হি ইজ ইউজুয়ালি ডিপিক্টেড এটা আমরা বলার দরকার নেই, কারণ এটা তার কাজ না, তাকে তারা করছে, যারা পেইন্টার বা যারা স্কল পেন্টিং করে তারা করছে, সো এটা তার কাজ না। ঠিক আছে, according to some stories he also fought crocodiles who threatened the people of a region full of canals and creeks, indeed a kind of watery jungle bordering the Bay of Bengal। অর্থাৎ তিনি আমরা যদি গল্প পড়ি তাহলে আমরা দেখতে পাই তিনি কুমিরের সাথেও যুদ্ধ করেছিলেন, মানে কুমিরের সাথে তিনি ফাইট করেছিলেন, যে কুমিরগুলা মানুষকে, অর্থাৎ ওই বে অফ বেঙ্গল বঙ্গোপসাগরের আশেপাশে বিভিন্ন ধরনের খাল, নদী নালা বা এই ধরনের যে
জলধারা আছে ওইটার পাশাপাশি যারা বসবাস করতো তাদেরকে এই ক্রোকোডাইলের কারণে অর্থাৎ কুমিরগুলার কারণে তারা অনেক বেশি ভয়ে থাকতো। তিনি কি করেছিলেন, এই কুমিরগুলার বিরুদ্ধে ফাইট করেছিলেন এবং মানুষকে ওই কুমিরের কাছ থেকে রক্ষা করেছিলেন। সো এটাও তার একটা অ্যাক্টিভিটিস ছিল। Because of his alert and vigilant presence, all predatory animals were said to have been kept within bounds. অর্থাৎ তার এই অ্যালার্ট এবং ভিজিলেন্ট প্রেজেন্সের জন্য অর্থাৎ তিনি সব সময় সচেতন থাকতেন যাতে এই বিভিন্ন ধরনের যে ডেঞ্জারাস যে অ্যানিমালস গুলো আছে যারা তারা যেন মানুষকে ক্ষতি না করতে পারে এবং তিনি তাদেরকে খুব সুন্দর করে বশীভূত করে রাখতে পারতেন, এটা তার ক্ষমতা ছিল। It was also believed that he enabled villagers to live close to forests and jungles and cultivate their lands, এবং এটাও মানুষ বিশ্বাস করে যে তিনি মানুষকে অর্থাৎ ওই জঙ্গলের আশেপাশে যে সমস্ত মানুষরা থাকতো তাদেরকে তিনি এই জঙ্গলের পাশে থাকতে সাহায্য করেছিলেন, বিভিন্ন প্রাণী থেকে রক্ষা করেছিলেন এবং তাদেরকে ওই জঙ্গলের আশেপাশে যে জমি আছে এই জমি কাল্টিভেট করতেও সাহায্য করেছিলেন। Consequently, people of these regions would pray to him for protection. এই কারণে মানুষেরা তার কাছেই প্রার্থনা করত যেন তিনি তাদেরকে প্রোটেকশন দিয়ে থাকেন। The story of Gazipir has been preserved for folk literature as well as art and has been performed in indigenous theater. অর্থাৎ এটা একটা folk literature হিসাবে লোকসাহিত্য হিসাবে কিন্তু এই গাজীপুরের স্টোরিটাকে প্রিজার্ভ করে রাখা হয়েছে এবং এই তার এই জীবনী নিয়ে বিভিন্ন ধরনের জিনিস পারফর্ম করা হয় ইন্ডিজেনাস থিয়েটারে, মানে বিভিন্ন ধরনের থিয়েটারে। ইন্ডিজেনাস মানে হলো এই জায়গায় আসলে স্বগোত্রীয় বুঝাইছে, নিজের নেটিভ থিয়েটার, অর্থাৎ তার স্মৃতিটাকে রক্ষা করার জন্য ফোক লিটারেচারে তার এই কাজগুলাকে স্মৃতি হিসাবে সংরক্ষণ করে রাখা হয়েছে এবং তার উপর বিভিন্ন ধরনের পারফরমেন্স করা হয় থিয়েটারে মানুষকে দেখানোর জন্য গাজীপুরের মিরাকলস গুলা। ইনফ্যাক্ট সাম গাজীপেট স্ক্রলস আর পার্ট অফ দ্য কালেকশন অফ দ্য ব্রিটিশ মিউজিয়াম, এবং গাজীপুরের উপরে যে স্ক্রলস গুলা তৈরি করা হয়েছিল তার কিছু অংশ ব্রিটিশ মিউজিয়ামেও সংরক্ষণ করে রাখা হয়েছে। তো এই হলো মোটামুটি গাজীপুরের দেখো রুলস এন্ড অ্যাক্টিভিটিস নিয়ে এই জায়গার মধ্যে আলোচনা করছে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমি তোমাদের বলছিলাম যে অ্যানসারটা হলো ক্রোনোলজিক্যালি আসে, বাট কোনো সময় এটা একটু এক্সেপশনাল হইতে পারে যে আমরা ক্রোনোলজিক্যালি তারা যে জায়গায় অ্যানসার পাইছে তার আগেও আমরা অ্যানসারটা পাইতে পারি, বাট এটা মোস্ট অফ দ্য টাইম যে জিনিসটা হয় ক্রোনোলজিক্যালি অ্যানসার আসে, অর্থাৎ যে অ্যানসারটা প্রথমে দেয়া থাকে তার পরবর্তীতে আমরা বাকি অ্যানসারগুলো পেয়ে যাই। একটু আসো দেখো, এবং আমরা যখন ফ্লোচার্টটা লিখবো তখন এই অংশটা একটু লিখে দিলে ভালো যে এ ফ্লোচার্ট শোয়িং রোল এন্ড অ্যাক্টিভিটিস অফ গাজীপুর ইজ গিভেন বিলো। কারণ দেখো কোয়েশ্চেনের মধ্যেই লেখা ছিল রিড দ্য ফলোইং টেক্সট এন্ড মেক এ ফ্লোচার্ট, অর্থাৎ আমরা এই এ ফ্লোচার্ট শোয়িং রোল এন্ড অ্যাক্টিভিটিস অফ গাজীপুর লিখে জাস্ট একটু লিখে দিব ইজ গিভেন বিলো, তাহলে একটু সুন্দর লাগবে। বাট এটা লিখতে হবে এরকম না, এটা বাধ্যতামূলক না, বাট তুমি লিখলে কি হবে একটু সুন্দর লাগবে, এটাই হলো বিষয়, আর কিছু না। সে ফ্লোচার্ট শোয়িং রোল এন্ড অ্যাক্টিভিটিস অফ গাজীপুর ইজ গিভেন বিলো দিয়ে এই অ্যানসারটা তারা দিয়ে দিছিল। প্রথমটা মেকিং ডেঞ্জারাস অ্যানিমালস ডসাইল, অর্থাৎ তিনি মারাত্মক প্রাণীদেরকে বশ করে ফেলতে পারতেন। সো আমাদেরকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে যে এই মেকিং ডেঞ্জারাস অ্যানিমালস ডসাইলটা কোথায় আছে চ্যাপ্টারে বা প্যাসেজে। খেয়াল করে দেখো, আমরা এটা লাল দাগ দিয়ে রাখছি একটু বোঝার জন্য, যে ফর এক্সাম্পল হি কুড সাপোজলি কাম ডেঞ্জারাস অ্যানিমালস এন্ড মেক দেম ডসাইল। সো খেয়াল করে দেখো তারা প্রথমটা আইএনজি দিয়ে করছে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি। সো আমাদেরকেও চেষ্টা করতে হবে বাকি অ্যান্সার গুলো যেন আমরা ভার্ব প্লাস আইএনজি দিয়ে করি, ঠিক আছে? বাট যদি ভার্ব প্লাস আইএনজি দিয়ে করা না যায় তাহলে তুমি অন্য কোনো ভাবে করতে পারো, বাট এটার জন্য কোনো সমস্যা হবে না। কিন্তু যদি দেখা যায় সেটাকে ভার্ব প্লাস আইএনজি দিয়ে করা যায় তাহলে আমরা তাদের প্যাটার্নটাকেই ফলো করব, ঠিক আছে? সো খেয়াল করে দেখো, আমি বলছিলাম যে কোনো কোনো ক্ষেত্রে অ্যান্সারটা আগেও থাকতে পারে। হি কুড সাপোজলি কাম ডেঞ্জারাস অ্যানিমালস এন্ড মেক দেম ডসাইল, একটা হলো মেকিং দেম ডসাইল, কিন্তু এইটার মধ্যেও দেখা একটা অ্যান্সার আমরা লিখতে পারি যে কামিং ডেঞ্জারাস অ্যানিমালস, অর্থাৎ ডেঞ্জারাস অ্যানিমালস গুলাকে তিনি শান্তও করতে পারতেন, তারপরে তিনি এইগুলাকে বশীভূত করতেন। অর্থাৎ তাহলে প্রথমে আমরা এটা একটু এক্সেপশনাল হয়ে গেছে, কারণ যে অ্যান্সারটা তারা দিচ্ছে তার আগেও কিন্তু আমরা একটা অ্যান্সার পেয়ে যাইতেছি, অর্থাৎ কামিং ডেঞ্জারাস অ্যানিমালস। তাহলে আমরা পরবর্তী অংশে এটা লিখতে পারি যে কামিং ডেঞ্জারাস অ্যানিমালস। বাট মোস্ট অফ দ্য টাইম কিন্তু আমি বলতেছি ক্রোনোলজিক্যালি হবে, যে জায়গায় অ্যান্সার পাবো আমরা বাকি অ্যান্সার গুলা পরবর্তীতে পাবো, কিন্তু দুই একটা জায়গায় এক্সেপশন হইতে পারে, অর্থাৎ এর আগেও অ্যান্সার থাকতে পারে, তবে এটা খুব রেয়ার কেসে হয়। মোস্ট অফ দ্য টাইম ক্রোনোলজিক্যালি হয়, যে জায়গায় অ্যান্সারটা থাকে তার পরবর্তীতে বাকি অ্যান্সার গুলা থাকে। এখন আসো দেখো, তাহলে একটা আমরা পেয়ে গেছি কামিং ডেঞ্জারাস অ্যানিমালস। তারপরে একটু খেয়াল করে দেখো অ্যাকর্ডিং টু সাম স্টোরিজ, বাকিগুলো আমি যেগুলো বের করছি এইগুলো একটু ব্লু কালার দিয়ে করে রাখছি। অ্যাকর্ডিং টু সাম স্টোরিজ হি অলসো ফট ক্রোকোডাইলস।
তাইলে ফট ক্রোকোডাইলস, তাহলে ফট ক্রোকোডাইলস এটা যদি ফাইট মূল শব্দটা ধরি তাহলে ফাইটের সাথে আইএনজি করলে আমরা কি বলতে পারি, ফাইটিং ক্রোকোডাইলস, অর্থাৎ তিনি ক্রোকোডাইলস এর সাথেও কি করেছিলেন, ফাইট করেছিলেন। সো এটাও একটা তার অ্যাক্টিভিটিস বা রোল হিসেবে আমরা নিতে পারি। সো 2 নম্বরে আমাদের অ্যান্সারটা হলো ফাইটিং ক্রোকোডাইলস। তারপরে খেয়াল করে দেখো নিচে আরেকবার ব্লু করা আছে, আমরা সময় কম এই কারণে পুরো প্যাসেজগুলো পড়বো না। all predatory animals were said to have been all predatory animals were said to have been kept within bounds। তাহলে খেয়াল করে দেখো প্রেডিটরি অ্যানিমালস গুলাকে তিনি কি করছিলেন, বাউন্ডস এর মধ্যে রাখছিলেন, অর্থাৎ তার নিয়ন্ত্রণের মধ্যে রাখছিলেন। সো এই জায়গায় আমরা কি বলতে পারি, কিপিং প্রেডেটরি অ্যানিমালস উইদিন বাউন্ডস। খেয়াল করে দেখো যেহেতু কিপ দিয়েছিল, ক্যাপ্ট ক্যাপ্ট ছিল, আমাদেরকে আইএনজি দিয়ে করতে হবে, সো সেটা করতে হবে কিপিং। সো কিপিং প্রেডেটরি অ্যানিমালস উইদিন বাউন্ডস, এটা হলো আমাদের 4 নাম্বার অ্যান্সার। ঠিক আছে, তারপরে যাও দেখো বলছে it was believed that he enabled villagers to live close to forests and jungles and cultivate their lands। খেয়াল করে দেখো বলতেছে যে তা বিশ্বাস করা হতো যে তিনি গ্রামের মানুষকে সক্ষম করেছিলেন, গ্রামের মানুষকে অর্থাৎ জঙ্গল এবং বনের বিভিন্ন ধরনের আহ যে প্রাণীগুলা ছিল ডেঞ্জারাস প্রাণী এগুলাকে রক্ষা করার ক্ষেত্রে তিনি তাদেরকে সাহায্য করেছিলেন এবং তাদেরকে তাদের ওই আশেপাশে যে জমি আছে ওই জমিগুলো চাষ করতেও হেল্প করেছিলেন। সো দেখো শব্দটা আছে এনেবল, সো আমরা এটা কি বলতে পারি, এনেবলিং, আইএনজি দিয়ে করতে হলে এনেবলিং পিপল টু লিভ ক্লোজ টু ফরেস্ট এন্ড জঙ্গলস এন্ড কাল্টিভেট দেয়ার ল্যান্ডস। সো এটা হলো আমাদের আরেকটা অ্যান্সার। এখন পরে খেয়াল করে দেখো আমাদেরকে আরো একটা অ্যান্সার বের করতে হবে, আমরা মোটামুটি 4টা বের করছি, আমাদেরকে করতে হবে 6টা। কিন্তু প্রবলেম হলো দেখো এই 5 নাম্বারটার পরে তার আর কোনো কাজ নাই। একটু পরে দেখো তো, consequently people of these regions would pray to him for protection. The story of Gazipur has been preserved in folk literature as well as art and has been performed in indigenous theatre. In fact, some Gazipur scrolls are part of the collection of the British Museum. খেয়াল করে দেখো এরপরে তার আর কোনো কাজ নাই, সো এটা একটু এক্সেপশনাল হয়ে গেছে, আমরা আমাদেরকে আরেকটা অ্যান্সার বের করতে হবে। সো সেই ক্ষেত্রে আমরা একটু পিছন দিকে যাইতে পারি, বাট মোস্ট অফ দ্য টাইম অ্যান্সার গুলো আমাদের ক্রনোলজিক্যালি আসবে। সো আমরা পিছন দিকে গিয়ে কি পাইছি দেখো, তারা যে অ্যান্সারটা দিছিল এর আগের লাইনেও কিন্তু একটা অ্যান্সার আসছিল, স্প্রেড ইসলাম ইন দা পার্টস অফ বেঙ্গল ক্লোজ টু দা সুন্দরবন। সো এটাকেও আমরা অ্যান্সার হিসেবে নিতে পারি। তাহলে স্প্রেড যেহেতু আসছিল আমরা আইএনজি করলে স্প্রেডিং ইসলাম ইন দা পার্টস অফ বেঙ্গল ক্লোজ টু দা সুন্দরবন, এটা হলো আমাদের লাস্ট অ্যান্সার। ঠিক আছে, সো আশা করি যে এরকম যদি তোমরা একটু কাজ করো, কয়েকটা যদি ফ্লোচার্ট প্র্যাকটিস করো, দেখবা ফ্লোচার্ট তোমাদের কাছে খুব একটা টাফ হবে বলে আমার কাছে মনে হয় না, তো তোমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, আচ্ছা আমরা আরেকটা এক্সারসাইজ একটু প্র্যাকটিস করব। খেয়াল করে দেখো, read the following text and make a flowchart showing the names of some significant diasporas and causes mentioned in the passage। এই জায়গায় দেখো বলছে সিগনিফিক্যান্ট ডায়াসপোরার নামও বলছে লিখতে, আবার কেন ডায়াসপোরা তারা হয় সেটার কজও লিখতে বলছে। সো দুইটা জিনিস এই জায়গায় তোমাকে কাজ করতে হবে। সো একটা জিনিস তোমাকে দেখতে হবে, অলরেডি তারা একটা অ্যান্সার দিয়ে দিছে এবং তারা এটার মধ্যে একটা ডায়াসপোরার নাম বলে ফেলছে। সো তুমি কি করতে পারো, তোমাকে অ্যান্সার যেহেতু 5টা করতে হবে, তুমি আরো 3টা ডায়াসপোরার নাম লিখতে পারো আর বাকি 2টা তুমি কজ লিখতে পারো কেন ডায়াসপোরা তাদের। ডায়াসপোরা তো আমরা ডেফিনিশন জানি যে ডায়াসপোরার মিনিংটাই হলো যে পিপল হু লেফট দেয়ার হোমল্যান্ডস এন্ড সেটেলড ইন আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড either because they were forced to do so or because they wanted to live on their own। অর্থাৎ ডায়াসপোরা বলতে তাদেরকেই বোঝানো হয় যারা যাদেরকে তাদের দেশ থেকে বিতাড়িত করা হয় অথবা যারা নিজের ইচ্ছায় তাদের দেশ ছেড়ে অন্য দেশে চলে যায় তাদেরকে ডায়াসপোরা বলা হয়। সো বলতেছে এই জায়গায় তোমাকে কি করতে হবে, ফ্লোচার্ট, মেক এ ফ্লোচার্ট শোয়িং দ্য নেমস অফ সিগনিফিক্যান্ট ডায়াসপোরাস এন্ড কজেস, অর্থাৎ ডায়াসপোরাস এর নামও লিখতে হবে, কজেসও লিখতে হবে। সো তোমার কাজ হলো এই জায়গায় 2টা, তোমাকে 2টা কাজ করতে হবে, তাই না? সো আমরা কি করব দেখো, প্রথমে একটু চ্যাপ্টারটা পড়ে নিব বা প্যাসেজটা পড়ে নিব আমরা। The term diaspora is used to, এই জায়গায় দেখবা আবার সবগুলো অ্যান্সার ক্রনোলজিক্যালি আসছে, এই যুগে পিছন দিকে কোনো অ্যান্সার আসে নাই। The term diaspora is used to refer to people who have left their homelands and settled in other parts of the world either because they were forced to do so or because they wanted to live on their own. The word is increasingly used for such people as a collective group and or a community। অর্থাৎ এটা বেসিক্যালি ইউজ করা হয় একটা কালেকটিভ গ্রুপ অথবা কমিউনিটির জন্য। অর্থাৎ যদি একটা নির্দিষ্ট গোত্রের মানুষ বা কিছু কয়েকটা গ্রুপের মানুষ একসাথে যদি কোনো দেশ থেকে যাইতে বাধ্য হয় অথবা তারা নিজেরা চলে যায়, সেই ধরনের মানুষকে আসলে ডায়াসপোরা বলা হয়, বাট এটা ইন্ডিভিজুয়ালও হইতে পারে। The world has seen many diasporas, but scholars have been studying the phenomenon with great interest only in recent decades। অর্থাৎ পৃথিবী মানুষেরা
বিভিন্ন ধরনের ডায়াসপোরাকে দেখেছে, কিন্তু বর্তমানে গত কয়েক দশক থেকে স্কলার্স যারা যারা জ্ঞানী, যারা এগুলো নিয়ে স্টাডি করে, যারা বিভিন্ন ধরনের রিসার্চ করে, তারা এই ডায়াসপোরা নিয়ে আসলে পড়াশোনা করতে শুরু করছে বা স্টাডি করতে শুরু করছে বা রিসার্চ করতে শুরু করছে, ঠিক আছে? তাহলে দেখো প্রথম অ্যান্সারটা এই জায়গায় আছে, among the great diasporas of history is that of the Jewish people। অর্থাৎ প্রথম যে ডায়াসপোরার নাম তারা অলরেডি অ্যান্সারে দিয়ে দিয়েছে, সেটা হলো ডায়াসপোরা অফ দ্য জিউইশ পিপল। সো আমরা প্রথম অ্যান্সারটা এই জায়গায় পাইছি। এই জায়গায় দেখো বাকি সবগুলা ক্রোনোলজিক্যালি আসবে। who were forced to leave their lands in ancient times, যাদেরকে বাধ্য করা হয়েছিল তাদের জায়গার, তাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে। the movement of Aryans, এই দেখো আরেক ধরনের ডায়াসপোরার নাম, the movement of Aryans from Central Europe to the Indian subcontinent, um, Indian subcontinent thousands of years ago is also a noteworthy diaspora। এই হলো আরেক ধরনের ডায়াসপোরা যারা হলো আরিয়ানস। although the causes of this diaspora are unclear, কিন্তু এই ডায়াসপোরা এরা কেন হয়েছিল, এই রিজন গুলা বা এই কজেস গুলা কিন্তু আনক্লিয়ার, কেউ ক্লিয়ার করে বলতে পারে নাই কেন। in 20th century history the Palestinians, এই যে আরেক ধরনের ডায়াসপোরা, Palestinians diaspora has attracted a lot of attention and been a cause for concern for world leaders because of the plight of the Palestinians। there have been massive diasporas in Africa, এই যে আমরা আরেক ধরনের ডায়াসপোরাস নাম পাইলাম, আফ্রিকান ডায়াসপোরা, two over the centuries, either because of war or because of the ravages of nature। এই জায়গায় দেখো আমরা রিজন গুলা পাইতে পারি, একটা হলো war যুদ্ধ, আর একটা হলো because of the ravages of nature, মানে প্রকৃতির বিরূপ প্রতিক্রিয়ার কারণেও সেটা হইতে পারে। But the chief reason why the phenomenon of diaspora is attracting so much attention now is globalization। কিন্তু এটাও একটা রিজন, গ্লোবালাইজেশনের কারণেও কিন্তু ডায়াসপোরা হইতেছে, অর্থাৎ এক দেশের মানুষ আরেক দেশে যাইতেছে, ঠিক আছে? সো এই হলো রিজন গুলা ডায়াসপোরাসের। আর আমরা বিভিন্ন ধরনের ডায়াসপোরাসের নামও পাইলাম। সো একটু খেয়াল করে দেখো যে তারা কিন্তু অলরেডি দিয়ে দিছে ডায়াসপোরা অফ দ্য জিউইশ পিপল। সো আমরা জিউইশ পিপল এই জায়গায় পাইছি, আমরা লাল দাগ দিয়ে রাখছি, প্রথমেই আমরা বলছিলাম আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে কোথায় তারা অ্যান্সার দিছে। সো জিউইশ পিপলটা আমরা পাইছি, এর পরেই যে ডায়াসপোরার নাম পাইছি সেটা হলো মুভমেন্ট অফ আরিয়ানস। সো আমরা এটা দুইভাবে লিখতে পারি, ডায়াসপোরা অফ দ্য আরিয়ানস অথবা দ্য মুভমেন্ট অফ আরিয়ানস ফ্রম সেন্ট্রাল ইউরোপ টু দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, দুইভাবেই লেখা যায়। ডায়াসপোরা অফ দ্য আরিয়ানস তাদের মতো করে ফলো করে আমরা লিখতে পারি, অথবা দ্য মুভমেন্ট অফ আরিয়ানস ফ্রম সেন্ট্রাল ইউরোপ টু দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এটা হলো আরেকটা ডায়াসপোরা। এরপরে যে ডায়াসপোরা আমরা পাবো সেটা হলো দ্য প্যালেস্টিনিয়ানস ডায়াসপোরা। তাহলে আমরা কি লিখতে পারি পরেরটাতে, দ্য প্যালেস্টিনিয়ান ডায়াসপোরা ইন 20th সেঞ্চুরি হিস্ট্রি, অথবা ডায়াসপোরা অফ দ্য প্যালেস্টিনিয়ান, ঠিক আছে? গেল দেখো কয়টা ডায়াসপোরার নাম লিখলাম আমরা, দুইটা। আর আরেকটা ডায়াসপোরা আমরা পাইছিলাম এই যে এটা দেখো নীল দাগ করে দেওয়া আছে, ডায়াসপোরাস ইন আফ্রিকা। সো আমরা লিখতে পারি আফ্রিকান ডায়াসপোরা অথবা ডায়াসপোরাস ইন আফ্রিকা। এখন বাকি যে জিনিসটা হলো সেটা হলো রিজন ছিল কি কারণে এই ডায়াসপোরা গুলো হইতো। সো একটা দেখো ইদার বিকজ অফ অর বিকজ অফ দ্য রেভেজ অফ দ্য নেচার, অথবা আমরা আরেকটা রিজন দিতে পারি গ্লোবালাইজেশন। সো আমরা দুইটা রিজন লিখছি, একটা হলো ইফেক্ট অফ আর একটা হলো দ্য রেভেজেস অফ নেচার, অথবা তুমি যদি রেভেজেস অফ নেচার না লিখে গ্লোবালাইজেশন লিখো তাও তোমার অ্যান্সারটা হবে, ঠিক আছে? বুঝা গেছে? এই হলো মোটামুটি দেখো ফ্লোচার্ট যদি আমরা এরকম ফলো করি তাহলে আমরা আশা করি ফ্লোচার্টে আমরা খুব ভালো করতে পারবো এবং খুব সুন্দর করে অ্যান্সার করতে পারবো। সো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের অনেক হেল্প করবে ফ্লোচার্টে ভালো করার জন্য। ভিডিওটা খুব ভালো করে দেখবা, এবং তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিই, সেটা হলো তোমরা ঢাকা বোর্ড এবং রাজশাহী বোর্ড 2017, ঢাকা বোর্ড এবং রাজশাহী বোর্ড 2017 ফ্লোচার্টটা করে আমাকে গ্রুপে দিয়ে দিবে, এটাই তোমাদের হোমওয়ার্ক। আবার বলি, আমি ঢাকা বোর্ড 2017 এবং রাজশাহী বোর্ড 2017 ফ্লোচার্টটা তোমরা করে আমাকে গ্রুপে দিয়ে দিবা, আমি তোমাদের হোমওয়ার্কটা দেখবো, ঠিক আছে? ক্লাসটা ভালো করে দেখবা and keep practicing regularly, okay? Have a good day, thank you।